আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। হাদী ভাইয়ের ঘটনায় জামাত শিবির অনেক তাড়াহুড়া করে ফেলেছে। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই তারা মির্জা আব্বাসকে ট্যাগিং করে একটা ব্লেম গেম খেললো খুব ভালোভাবে। এই ব্লেম গেমটা হাদী এই ঘটনায় আসামিদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে, কারণ পুরা ফোকাসটা জামাত শিবির নিয়ে যেয়ে ফেলছে জামাত শিবিরের উপরে। যার ফলে এই আসামিটা কে তাকে নিয়ে অনুসন্ধান করার পরিবর্তে মির্জা আব্বাস ভাইয়ের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু হয়ে গেছে। এক আন্দোলনে পুরা সোসাইটির 20% নাগরিককে আপনারা সিস্টেমের বাইরে রাখবেন, এভাবে এভাবে শান্তি আসবে? বলতে পারেন টাইট দেন, টাইট দেন। ভাই, টাইট দিলে টাইট হয়, কিন্তু ছিঁড়েও যায়, ভেঙেও যায়, ফেটেও যায় টাইট দিলে। তো এখন এক্সট্রা টাইমেও গোল হচ্ছে না, তখন উপদেষ্টারা নিজেরাই নেমে গোল দেওয়া শুরু করে দিছে যে আমরাও এখন খেলোয়াড়, আমরা রেফারি না। তাদের যেভাবে ভাল লাগবে লিখবে, তাদের হাতে ক্ষমতা আছে, লিখবে। জনগণ দেখছে, দেখতে দেখতে কোন সময় কি হয় বলা যায় না। মুক্তিযুদ্ধের পক্ষের কেউ আছে নাকি এই সরকারে? এই যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, তাদের কোনো লজ্জা শরম আছে? হ্যাঁ, তারা তারা এই যে এত বড় গালি দিল, এত নোংরা নোংরা কথা বললো, তারপরে বাংলা এডিশন নাকি যেন একটা খুলছে, এটা তো এটা একটা পর্ন সাইটে রূপান্তরিত হয়েছে। মেয়েদের নিয়ে নোংরা নোংরা ভিডিও দেয়। হ্যাঁ, তো এই যে এত বড় নোংরা কথা বললো যে আমাদের বীরঙ্গনারা পতিতা, এই ওয়েবসাইট থেকে ছাড়লো, ইউটিউব চ্যানেল থেকে ছাড়লো। ঠিক আছে, এখানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে সব মুক্তিযোদ্ধা কেউ আছেন নাকি ওখানে? না সব কনভার্ট হয়ে রাজাকারে রূপান্তরিত হয়েছে? না হলে ওরা ওরা কোনো প্রতিক্রিয়া জানাইছে? কোনো 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 নিষেধাজ্ঞা দিছে? কিছু বলছে? মামলা করছে? কার কাজ? এতগুলো টাকা দিয়ে একটা মন্ত্রণালয় চলে, সেই মন্ত্রণালয়ের টাকা ওদের হাওয়া খাওয়ার জন্য নাকি? জি, অনেক ধন্যবাদ। হাদী ভাইয়ের ঘটনায় জামাত শিবির অনেক তাড়াহুড়া করে ফেলেছে। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই তারা মির্জা আব্বাসকে ট্যাগিং করে একটা ব্লেম গেম খেললো খুব ভালোভাবে। এই ব্লেম গেমটা হাদী এই ঘটনায় আসামিদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে, কারণ পুরা ফোকাসটা জামাত শিবির নিয়ে যেয়ে ফেলছে জামাত শিবিরের উপরে। যার ফলে এই আসামিটা কে তাকে নিয়ে অনুসন্ধান করার পরিবর্তে মির্জা আব্বাস ভাইয়ের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু হয়ে গেছে। এই সময়টাতে জুম্মার পরে ঘটনা ঘটলো না, সন্ধ্যা পর্যন্ত মির্জা আব্বাস ভাইকে নিয়ে ওরা ব্যাপক তৎপরতা দেখিয়েছে। অর্থাৎ 6 ঘন্টার মতো সময় নিয়ে দেওয়া হয়েছে আসামিদেরকে পালিয়ে দেওয়ার জন্য। এই সময়টা সৃষ্টি করেছে জামাত শিবির, আমি মনে করি আর কি। এবং কেন করেছে জানি না, কিন্তু তারা হয়তোবা রাজনৈতিকভাবে মির্জা আব্বাস ভাইকে আঘাত করতে চেয়েছে, সেই কারণে হয়তোবা তারা খুনির কেউ না, কিন্তু ওই আঘাত করতে গিয়েও এটা বাস্তবতা যে সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই মানে খুনিদেরকে ধরতে পারলো না। এটাই হলো একটা বিষয়। সাকসেস রেট 0 খুনিদেরকে পাওয়ার ক্ষেত্রে। এবং তাদেরকে পুরো রাতটা সময় দেওয়া হলো যে তারা যেন সেফ এক্সিট নিতে পারে, নিরাপদে কোথাও যেতে পারে। তো এটাই আর কি, আপনারা যেটা দেখছেন আমরাও এটাই দেখছি। এবং এখন যেটা হয়েছে যে এই ঘটনাটাকে কেন্দ্র করে রাজনৈতিক ভাবে আরো কিছু মানুষকে স্যাবোটেজ করার চেষ্টা করছে। পুরনো বক্তব্য, তারপরে পুরনো ঘটনা, এগুলোকে এনে পেঁচানোর চেষ্টা করছে। মূল যে খুনি, সেই সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা, সিসিটিভি ফুটেজে 2-3টা ফুটেজ আসছে। ঢাকা শহরে কি মাত্র 2-3টা সিসি ক্যামেরা? অসংখ্য সিসি ক্যামেরা আছে। ওই বাইক কোথাও না কোথাও গিয়ে থেমেছে, সেখানে গিয়ে কাপড় পরিবর্তন করেছে, তারপরে আবার অন্য একটা বাহনে গেছে বা কাপড় পরিবর্তন করে গেছে। এই কোনো কিছুতে সার্ভিলেন্সের বাইরে না। হয়তোবা পুলিশ চেষ্টা করছে, কিন্তু ফলাফল এখন পর্যন্ত আমরা হাতে পেলাম না। এটাই আর কি, আপনারাও পাইনি, আমরাও পাইনি। এটাই পেলে ভালো হতো। অনেক নির্দোষ মানুষকে দোষারোপ করছে, রাজনৈতিক ভাবে ফায়দা নেওয়ার চেষ্টা করছে, ওই ফায়দাটা আর নিতে পারতো না। সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু চক্রান্তকারী কারা, ফায়দা লোটাকারী, মানে ফায়দা এটা লুণ্ঠনকারী খুনি কারা আমরা জানি না, খুনি কারা আমরা জানি না, তবে ফায়দা লুটতে চাই তাদেরকে আমরা জানি। আচ্ছা, কারা লুটতে চাইছে? ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে কারা আপনার দৃষ্টিতে? এটা জামাত শিবির চেষ্টা করছে সারাক্ষণ, সাদিক কায়েম চেষ্টা করেছে, তারা দলের একবার জান প্রান্তে চেষ্টা করেছে। জুমা তো লাজ লজ্জা সব ছেড়ে মির্জা আব্বাসের উপর হামলেই পড়লো। মির্জা আব্বাস ভাইদের অনেকের গায়ে হাত দিল, ওখানে ছেলে পেলে অনেকে যারা জামাত শিবিরের সাথে সম্পৃক্ত,
তারা তাদের আমিরকে নারায়ে তাকবীর দিয়ে স্লোগান দিয়ে অভিনন্দন জানালো, আর মির্জা আব্বাস ভাইকে ক্ষেত্রে হ্যারাসমেন্ট করলো। পুরা ঘটনায় ঘিরে ফেলেছে হাদিকে এরপর, এই ঘটনার পরে জামাত শিবির। পুলিশের পক্ষ থেকে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 শুরু করা হচ্ছে। আমরা জানি যে অপারেশন ডেভিল হান্ট আমরা এর আগেও এই অপারেশন ছিল, সেই অপারেশনটা অনেক ভালো সাকসেসফুলও ছিল না। তো আবার সে অপারেশন দিচ্ছে। অপারেশনের সমালোচনা করব না, অপারেশনের সফলতা চাই। অপরাধী কিন্তু আমার সেটা দেখেছি, আমি অপরাধে বলতে চাই সেই অপারেশনটা শুধুমাত্র হয়েছিল গাজীপুরে, যখন হাসনাত আবদুল্লাহর উপরে আঘাত করা হলো, তারপর পরে ডেভিল হান্ট অপারেশন শুরু করা হলো। এবং আমরা দেখেছি শুধুমাত্র আওয়ামী লীগের নেতা কর্মীদের ধরার জন্য এই অপারেশনটা পরিচালিত হয়েছিল, ধরা হয়েছেও তাই। প্রকৃত আওয়ামী লীগের মধ্যেও সন্ত্রাস থাকতে পারে, আমি বলছি না যে নেই, কিন্তু প্রকৃত যারা অপরাধী, প্রকৃত যারা সন্ত্রাসী, আমি স্পষ্ট করে বলছি, এই খুনিরা তো পরিচয় প্রকাশ পায়নি। ধরেন আওয়ামী লীগের তারাই এই ঘটনা ঘটিয়েছে ধরুন, ঠিক আছে, তার জন্য অন্য আওয়ামী লীগকে বা গড়পড়তা সবকিছুকে, বা সেটাও না, এটা আমরা চাই বের হোক। আওয়ামী লীগ যদি করে থাকে আওয়ামী লীগের বিষয়টা ধরুক না, এই অপরাধীদেরকে ধরলে তো অনেকের বিষয় বের হয়ে আসে। অপরাধীদের ধরুক, আমরা কে না চাই ধরা পড়ুক বলেন। ধরার পর কি আমরা জানতে পারি প্রকৃত ঘটনাগুলো? ধরলে তো বোঝা যাবে, জিজ্ঞাসাবাদ করা যাবে, তাই না? কিন্তু এই ঘটনার পর পরে আমরা দেখলাম যে উপদেষ্টা পরিষদ জরুরি বৈঠকে বসলো। তার পরবর্তীতে শনিবার 3 দলের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা। এই প্রশ্নটা এই কারণেই করছি যে তিনি অবশ্যই দেশের গুরুতর মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দলের আমি এই বিষয়ে বলি, 3 দলের সঙ্গে যে বৈঠক করেছে, 3 দলের কোন একটা সংকট হলেই 3 দলের সঙ্গে বৈঠক করে সরকার। তো হ্যাঁ, আমি একটু বলছি যে এই 3 দলের সাথে বৈঠক করে কি কোনো সমাধান হয়? তারাই কি একমাত্র বাংলাদেশ? বাংলাদেশে আরো রাজনৈতিক দল আছে না? 3 দলের সাথে তো বারবার বসে, তাহলে শান্তি কেন ফিরে আসে না? এই 3 দল তো এনাফ না শান্তি প্রতিষ্ঠা করার জন্য। এই যে এনসিপি কে এখানে বসিয়েছে, বিএনপি জামাতের সঙ্গে বসিয়ে ভাব নেয় এনসিপিও এত বড় একটা দল, কেউ দাম দেয় না, বিএনপির সাথে বসিয়ে দাম বাড়ানোর চেষ্টা করে ডক্টর ইউনূস। তাদেরকে দিয়ে যে হয় না তা তো প্রমাণিত হচ্ছে, তাই না? একটা সোশ্যাল রিকনসিলিয়েশন দরকার, সামাজিক সমন্বয় দরকার। আমরা কমিউনিটি পুলিশিং বলি না, যে পুলিশিং কমিউনিটি কখন করে, যে পুলিশ একা একা চোর ধরতে পারছে না, অপরাধীদের ধরতে পারছে না, তখন সমাজের মানুষদেরকে নিয়ে একটা কমিউনিটি ওয়ার্ক করে। তেমনি রাজনীতিতে যে 3 দল মিলে যা করতেছে, এই যে আপনার হলো বিএনপি, ঠিক আছে, তাদের গার্ডস আছে, তারা বাংলাদেশের প্রধান স্টেক হোল্ডার, ঠিক আছে, কিন্তু জামাত কি বাংলাদেশের প্রধান স্টেক হোল্ডার? 5% মানুষের প্রতিনিধিত্ব করে হয়তোবা, সেটা কি প্রধান স্টেক হোল্ডার হয়? আর এনসিপি কি 1% মানুষেরও প্রতিনিধিত্ব করে বাংলাদেশের? বাকি বাংলাদেশের নাগরিকরা কি হাওয়া? 3 দলকে মিলে আপনার হলো তারা সবকিছু করে ফেলবে, তা করে না কেন? হোক না, হলে তো দেশের ভালো হয়। পারে না তো তারা? তাদের হুকুমত কি আছে কোথাও? তাদের হুকুমত স্কুল, কলেজ, মাদ্রাসা, বাজার, লঞ্চ ঘাট, বন্দর, কোথাও তাদের হুকুমত আছে? তাদের কথা কেউ দাম দেয়? তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে কেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ঘুরে ফিরে এই 3 দলকে বেছে নেয়, আর সব রাজনৈতিক দলগুলোকে এক ধরনের উপেক্ষা করে? আমরা এটা অনেকবার বলেছি, আমরা দেখেন, আমরা এটা অনেকবার বলেছি, বললাম না, ডক্টর ইউনূস এনসিপি কে প্রমোট করার একটা প্যাকেজ নিয়ে আসছে। ছেলেপেলে পারে না, ভার নিতে পারে না, তারপরেও এদেরকে সামনে আগায় দেয়। লোড নিতে পারতেছে না, বেকা হয়ে গেছে লোড ধারে, ঠিক আছে, নিতে পারে না, তারপরে এদের চাপায় দেয়, বিএনপির পাশে বসায় হাতি 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 হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে। কিন্তু মানে হাতির বাচ্চা তো দূরের কথা, ইঁদুরের মতো তার মানে শারীরিক অবয়ব, তাকে দিয়ে আপনি ভার বহন করার জন্য দেন, কিন্তু যারা ভার বহনে সক্ষম তাদেরকে এখানে সংযুক্ত করা হয় না। এখানে অনেক রাজনৈতিক দল আছে, ইসলামী আন্দোলন আছে, গণ অধিকার আছে, জাতীয় পার্টি আছে, আরো 30টা দল আছে। তারপরে আর আওয়ামী লীগ কেন বাইরে থাকবে আলোচনার? বাইরে রেখে কি লাভ হয়? আপনি আপনি রিকনসিলিয়েশন বোঝেন, সমন্বয় বোঝেন, সামাজিক সমন্বয়। এক আন্দোলনে পুরা সোসাইটির 20% নাগরিককে আপনারা সিস্টেমের বাইরে রাখবেন, এভাবে শান্তি আসবে?
বলতে পারেন টাইট দেন, টাইট দেন। ভাই টাইট দিলে টাইট হয়, কিন্তু ছিঁড়েও যায়, ভেঙেও যায়, ফেটেও যায় টাইট দিলে। ঠিক আছে? তো তো তখন কিভাবে নিয়ন্ত্রণ করবেন? আমরা বারবার বলছি, আমাদেরকে এই সংকটের সময়েও আমরা সাহস নিয়ে বলছি যে সামাজিক সমন্বয় প্রয়োজন, সামাজিক চুক্তি প্রয়োজন, সকল রাজনৈতিক দলগুলো নিয়ে শান্তির আলাপ প্রয়োজন। সেইটা না করে 2-3টা দলকে ডেকে আনে, এত এত পারে শান্তি প্রতিষ্ঠা হয় না কেন? তাহলে আমার প্রশ্ন, আহ তফসিল তো ঘোষণা করা হয়ে গেছে, তফসিলে আগ পর্যন্ত বিশেষ বিশেষ কোন দলকে ডক্টর ইউনূস প্রায়োরিটি দিয়েছেন, তাদের মূল্যায়ন করার চেষ্টা করেছেন, অতি মূল্যায়িত করার চেষ্টা করেছেন। এখন যে তফসিল ঘোষণা পরে সবার জন্য সমান লেভেল প্লেইং ফিল্ড নির্মাণ হওয়ার কথা, এই যে একটি ঘটনা ঘটলো, আমি বলছি না, আবারও বলি যে অবশ্য সব রাজনৈতিক দলকে সাথে নিয়েই তার দেশের সংকটময় মুহূর্তে আলোচনা করার কথা, কিন্তু সেখানে আবারও সেই তিন দল, তার মধ্যে যে এনসিপি বা জামাত, একটি কি লেভেল প্লেইং ফিল্ড মিন করে? না, এটাই তো, এটা পলিটিক্যালি 3টা দলকে নিয়ে এটা তো একটা মার্কেটিং বলে এটাকে, হ্যাঁ, মার্কেটিং অ্যাটিটিউড এটা। এই যে মার্কেটিং গুলো করছে, এটা তো নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছে তো এগুলো। এগুলো তো লেভেল প্লে, অন্যান্য রাজনৈতিক প্রক্রিয়াকে অবমূল্যায়ন করা হচ্ছে। তাদের যে সম্ভাবনা আছে, তারা যে গ্রো করবে, এগুলো তো শয়তানি করছে এগুলো। তাহলে কি হবে, তারা তো নির্বাচনে লেভেল কি হতে প্লেইং যাচ্ছে? ফিল্ড চায় না। তো তাহলে এই এইটাই আর নির্বাচন কি, কি লেভেল হবে? প্লেইং ফিল্ড কিভাবে এই সরকারে থাকলো, সরকারের থাইকা আপনার হলো বিষয়টা এইরকম যে এই সরকারের উপদেষ্টারা এতদিন সরকার চালালো, এখন এই সরকার চালানোর মধ্যে নির্বাচন এতদিন দিল না, এখন অতিরিক্ত একটা টাইম নিশ্চিত করছে। সেই আপনার ওই যে ফুটবল খেলার নিয়ম দেখেননি, যে পুরো 90 মিনিট খেলার পরে একটা সমাধান না হওয়ার পরে এক্সট্রা টাইম দেয়, এক্সট্রা টাইমে হুম। গিয়ে তখন আবার খেলে। তো এখন এক্সট্রা টাইমেও গোল হচ্ছে না, তখন উপদেষ্টারা নিজেরাই নেমে গোল দেওয়া শুরু করে দিছে, যে আমরাও এখন খেলোয়াড়, আমরা রেফারি না। উপদেষ্টা নিজেরা গোল দেওয়া শুরু করেছে। এখন বিষয় হচ্ছে যে গোলগুলো কাউন্ট হবে কিভাবে, মানে সেগুলো কি কাউন্টিং এর হবে, পর্যায়ে পড়বে? তাদের যেভাবে ভাল লাগবে লিখবে, তাদের হাতে ক্ষমতা আছে, লিখবে। জনগণ হুম। দেখছে, দেখতে দেখতে কোন সময় কি হয় বলা যায় না। কিন্তু আমার কথা হচ্ছে, তাহলে এই নির্বাচনের ভবিষ্যৎটা কি? নির্বাচনের ভবিষ্যৎ হলো বিএনপি যদি নির্বাচিত হয়, বিএনপি তো নির্বাচিত হবে আমরা বিশ্বাস করি, তাদেরই হওয়া উচিত। স্বাধীনতার পক্ষের দল হিসেবে আপনার হলো বিএনপি ছাড়া তো এই মুহূর্তে কেউ রাজনীতির মাঠে ফাংশন করছে না, তাই না? আওয়ামী লীগ তো মাঠের বাইরে। তো বিএনপি কিন্তু জিততে হবে, দেশের জন্য, সার্বভৌমত্বের জন্য জিততে হবে। নাকি আমরা যারা সার্বভৌমত্বের বিরোধী বিরোধী শক্তি, হ্যাঁ, স্বাধীনতার বিরোধী শক্তি বললে ওই আগের বয়ান লাগে, এই জন্য বলতেছি সার্বভৌমত্বের বিরোধী শক্তি। ঠিক আছে, তারা সার্বভৌমত্ব বলে না, তারা কি সার্বভৌমত্বের পক্ষের হুম, হুম, ইস্টাবলিশমেন্ট হুম, নাকি? হুম। হ্যাঁ, সার্বভৌমত্বের বিপক্ষের ইস্টাবলিশমেন্ট বাংলাদেশে দখল নেবে, এটাকে আমরা চাই নাকি? আমাদের লড়াইটা তো এখানে। আমরা বিএনপির পক্ষে কেন বলি? বিএনপির পক্ষে এই জন্য বলি, তারা সার্বভৌমত্বের এই মুহূর্তে একমাত্র পাহারাদার। ঠিক আছে, আরেকটা পাহারাদার সে তো একটা বেকায়দায় আছে, বাংলাদেশ থেকে চলে গেছে। কত বড় একটা গণ অভ্যুত্থান হয়েছে, কতগুলো মানুষ নিহত হয়েছে, তাদের তো এখানে প্রাসঙ্গিকতা তারা নিজেরাই হারিয়েছে। সে জায়গা থেকে বিএনপির উপরেই একমাত্র আমাদের ভরসা, যে এই জায়গাতে তারা বাংলাদেশের নেতৃত্ব ভরসা, দেবে। কিন্তু আপনার কি মনে হচ্ছে যে কিন্তু ট্রেনটা কিন্তু লাইনে কিন্তু আমি একটা দাঁড়িয়ে আছে? এই বিষয়ে বলি, বিএনপির উপরে ভরসা হলেও আমরা চাই না যে বিএনপি এই দায় নিক, যে হলো প্রতিদ্বন্দ্বিতাহীন একটা নির্বাচনের মাধ্যমে, অথবা দেশের মেজর একটা স্টেক হোল্ডার আওয়ামী লীগ, তাদেরকে বাদ দিয়ে একটা নির্বাচনী প্রক্রিয়া, সেই মাধ্যমে তারা ক্ষমতায় আসবে, এটা আমি চাই না। আমি কোনোভাবে চাই না বিএনপি 280টা আসন পাক। আমি চাই বিএনপি 180টা আসন পেয়ে সম্মানের সাথে সরকার চালাক, এবং সেই 180টা আসনের পরে বাকি যে মানে আসনগুলো আছে 120টা, ওই 120টা আসন তো ওইরাও জামাত শিবির রাজাকাররা পাবে না, ওইটাও দেশের পক্ষে যারা তারা পাবে। ঠিক আছে, এটা আমার চাওয়া, আমার লড়াইটা এই জায়গায়। আপনার কি মনে হয় যে, আমি বারবার যদি জানার চেষ্টা করছি, নির্বাচনটা সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে? আমি তো বলছি, নির্বাচনে সবাই অংশগ্রহণ করতে না পারলে সুষ্ঠু নিরপেক্ষ হয় কিভাবে? আপনার কাছে আমার আহ, যে বিষয়ে জানার সর্বশেষ পর্যায়ে, আমরা গত কয়েকদিন ধরে দেখছি ডিসেম্বর মাসে এসে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির আস্ফালনটা অনেক মাত্রায় বেড়ে গেছে, অনেক বেশি বেড়েছে। হুম। এবং এমন এমন স্ল্যাং ইউজ করে আমাদের না, এখন তো আবার জাতীয় না না জীবনকে। এখন তো এখন থেকে তো জামাত আর মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি না।
এখন তাদের জন্য একজন মুক্তিযোদ্ধা আছে, ওই যে মেজর আক্তার, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, যাকে এটা বিএনপি গ্রহণ ফেলে করেছেন। দিয়েছে, ছুড়ে ফেলেছে, যাকে গাদ্দারি করার জন্য, বেইমানি করার জন্য ছুড়ে ফেলে দিয়েছে। যে ওই যে এভার কেয়ারে গিয়ে বললো না যে বেগম যে মারা গেছে কিন্তু তাকে জোর করে হুম, রেখে দিচ্ছে, একটা গুজব ছড়ালো। জামাত এবং আমাদের তার এখানে সাথে মিল বলেছেন, আছে। হ্যাঁ। হ্যাঁ হুম হ্যাঁ, জামাত যেরকম এই গুজবটা ছড়াইছে, তার সাথে মেজর আক্তারও মিলে গেছে এখন। অথচ 2 দিন আগেও মেজর আক্তার যখন বলছিল যে এই রাজাকার, জামাতকে রাজাকার বলছে না 2 দিন আগেও, কয়েকদিন আগে হুম রাজাকার হুম হুম বলছে। তো তো হুম ওইটা, এটা হলো জামাত, বুঝছেন? মানে ওদেরকে রাজাকার গালি দিয়ে যদি ওদের আবার প্রশংসা করেন, ওরা গদগদ হয়ে আপনাকে বুকে টেনে নেবে। হুম। না, ওইটাই আমার প্রশ্ন ছিল, এটাই যে এটা কিসের লক্ষণ? এই যে অতিমাত্রায় আস্ফালন, আমাদের মহান বিজয় দিবসকে স্ল্যাং এর সাথে তুলনা করা হচ্ছে। আর একজন মৌলবী তিনি বলছেন যে 71-এর প্রজন্ম মিথ্যা, ঘৃণিত। এই যে তাদের যে আহ কি বলা যায় এটাকে, এই যে মানে এর তো কোনো এটা শেষ নেই এই কিছু বলার সামষ্টিক। নাই, বুঝছেন? প্রত্যেকটা দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, এই ইতিহাসগুলো মাথার মুকুট হয়ে থাকে, ঠিক আছে? এই মাথার মুকুটকে এখন পা দিয়ে লাথি ফুটবল বানায় লাথি উষ্টা দিচ্ছে জামাতে ইসলাম। তাদের এখন গায়ে অনেক শক্তি, আমাদেরকে হত্যার হুমকি দিচ্ছে, আমাদের চামড়া তুলে নেবে, হাত পা ভেঙে দেবে, রক কেটে দেবে, অনেক ধরনের হুমকি দিচ্ছে। তো এটা আর কি আমরা ফেস করতেছি বিষয়গুলো, এটা থ্রেট উপলব্ধি করছি, আমাদের চলাফেরার পথে অনেক ধরনের থ্রেট পাচ্ছি আমরা। তো এটাই আর কি বাংলাদেশের জন্য সার্বভৌমত্বের নতুন করে সংকট তৈরি হয়েছে। জানি না এখান থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, আপাতত কথা বলেই লড়াই করছি, এটাই আর কি। জামাতের এই শক্তির আধার কোথায়? জামাতের এই শক্তিটা আমাদের কারণে এটা হয়েছে, গণ অভ্যুত্থানের পরে আমরা তাদেরকে অতিরিক্ত সুযোগ দিছি। হ্যাঁ, আন্দোলন করলাম আমরা, এরা ছিল লুকায় আওয়ামী লীগের লুঙ্গির তলে, আন্দোলনের পর হঠাৎ করে বাইরে হয়ে বলতেছে যে নারায়ে তকবীর, ঠিক আছে? তো এই হলো বিষয়। তাহলে সরকারের পক্ষ থেকে কোন ধরনের পদক্ষেপ এদের বিরুদ্ধে নেই কেন, যারা মুক্তিযুদ্ধকে বিতর্কিত করছে এবং নানান উপায়ে করবে না তো, আমাদের মিথ্যা এখানে ভাষার মধ্যে সরকারে দিচ্ছে? মুক্তিযুদ্ধের পক্ষের কেউ আছে নাকি এই সরকারে? এই যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, তারা তাদের কোনো লজ্জা শরম আছে? হ্যাঁ, তারা তারা এই যে এত বড় গালি দিল, এত নোংরা নোংরা কথা বললো, তারপরে বাংলা এডিশন নাকি যেন একটা খুলছে, এটা তো এটা একটা পর্ন পর্ন সাইটে রূপান্তরিত হয়েছে, মেয়েদের নিয়ে নোংরা নোংরা ভিডিও দেয়। হ্যাঁ, তো এই যে এত বড় নোংরা কথা বললো যে আমাদের বীরঙ্গনারা পতিতা, এই ওয়েবসাইট থেকে ছাড়লো, ইউটিউব চ্যানেল থেকে ছাড়লো, ঠিক আছে? এখানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে সব মুক্তিযোদ্ধা কেউ আছে নাকি ওখানে? না সব কনভার্ট হয়ে রাজাকারে রূপান্তরিত হয়েছে? না হলে ওরা ওরা কোনো প্রতিক্রিয়া জানাইছে, কোনো 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 নিষেধাজ্ঞা দিছে, কিছু বলছে, মামলা করছে? কার কাজ? এতগুলো টাকা দিয়ে একটা মন্ত্রণালয় চলে, সেই মন্ত্রণালয়ের টাকা ওদের হাওয়া খাওয়ার জন্য নাকি? দুর্ভাগ্য আমাদের। তারেক রহমান, ভালো থাকুন আপনি। আপনার জন্য শুভকামনা, আপনার ধন্যবাদ দলের জন্য আপনাকে, শুভকামনা। অনেক অনেক দর্শক, শুভকামনা। আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম দর্শক, অনেক বিতর্কের পরে আমরা উপদেষ্টা পরিষদ থেকে 2 ছাত্র প্রতিনিধিকে পদত্যাগ করতে দেখলাম, কিন্তু আসলে তারা কোন শর্তে পদত্যাগ করেছেন আপনাদের নজরে এসেছে কিনা আমি জানি না। প্রথমেই জানানো হলো যে খুব গুরুত্বপূর্ণভাবে একটা সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া সংবাদ সম্মেলন ডেকেছেন। সাংবাদিকরা মনে করলেন যে তিনি পদত্যাগের ঘোষণা দিবেন, কিন্তু সংবাদ সম্মেলন শুরু হওয়ার পরে জানা গেল যে না, তিনি পদত্যাগের ঘোষণা তখনই দিচ্ছেন না, তিনি ফিরিস্তিগুলো জানান দিবেন যে তিনি এই 1-1.5 বছরে বা 15-16 মাসে কি করেছেন, তার মন্ত্রণালয়ে কি কি উন্নয়ন সাধন করেছেন ইত্যাদি ইত্যাদি। পদত্যাগের বিষয়ে তিনি কি বললেন যে অনুমতি নেই, মানে তিনি ওই সময় যে ঘোষণা দিবেন সে বিষয়ে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেই। এখানে অনুমতি থাকা না থাকার কি আছে? তিনি নর্মালি বলতে পারতেন হ্যাঁ আমি পদত্যাগের ঘোষণা দিতে যাচ্ছি বা এটি খুব শীঘ্রই জানতে পারবো, অথবা পদত্যাগ করছে এটি স্পষ্ট জানিয়ে দিলে হতো, তা তিনি করলেন না। আচ্ছা, পরবর্তীতে প্রধান উপদেষ্টার
দপ্তর থেকে জানানো হলো যে তিনি পদত্যাগ করেছেন। একই সঙ্গে তথ্য বিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম দুজন পদত্যাগ করেছেন, কিন্তু পদত্যাগের শর্ত হিসেবে কি বলা আছে? তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে এই পদত্যাগ পত্র কার্যকর হবে। অর্থাৎ কি, তফসিল ঘোষণা না হলে তাদের পদত্যাগ পত্র কার্যকর হবে না? মানে আমার না মাথায় এটি ঢুকছে না, মানে এর মধ্যে কি গূঢ় রহস্য থাকতে পারে। যেহেতু বৃহস্পতিবার তফসিল ঘোষণার কথা রয়েছে বা হবে আমরা জানি, তার একদিন আগে তাদের পদত্যাগের কথা বলা হচ্ছে। তো পদত্যাগ যদি করেই থাকে, এই একদিনে কি আসে যায়? কেন এর সাথে শর্ত জুড়ে দিতে হবে? আমরা জানি না যে আসলে কোথায় কি হচ্ছে। অথবা স্পেসিফিক্যালি বললে হতো যে 12ই ডিসেম্বর তারা অফিস করে পদত্যাগ করে সসম্মানে বিদায় নেবেন। তাও তো না, তফসিলের সঙ্গে শর্ত জুড়ে দেওয়া হলো। এবং একই সঙ্গে আসিফ মাহমুদ সজীব কি সুন্দরভাবে বললেন, মানে সব আইন কানুন তাদের হাতে। যখন বলা হলো যে নির্বাচন করছেন কিনা বা পদত্যাগের বিষয়টা কি, তিনি উত্তরে কি বললেন, যদিও আইনগত কোনো বাধ্যবাধকতা এই ক্ষেত্রে নেই। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে উপদেষ্টা পদের থেকেও নির্বাচন নাকি করা যায়। কি ভয়ঙ্কর কথা! যেখানে মন্ত্রী পরিষদে যারা থাকেন বা সংসদস্য অবস্থায়, তারা নির্বাচনী প্রচারণা চালাতে পারেন না অন্যের ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে তো দূরের কথা। মানে নিজের প্রার্থী হলে তাদেরকে ওই পদগুলো থেকে সরে আসতে হয়। সেখানে তিনি মনে হচ্ছে যে দয়া বশত পদত্যাগ করছেন। সম্পদের হিসাব জমা দিয়েছেন। কার কাছে জমা দিয়েছেন? প্রধান উপদেষ্টার কাছে। কি জমা দিয়েছেন সেটা আদৌ মানুষ জানতে পারবে? পাবলিক করা হবে কখনো? এর আগে তো আমরা জানি নাহিদ ইসলামও যখন পদত্যাগ করলেন তার দপ্তর থেকে, তিনি নাকি বিশাল সততার সঙ্গে একটি পদত্যাগ মানে সম্পদের হিসাব জমা দিয়েছেন। কোথায় সে হিসাব? প্রকাশ করেন না কেন? কে চ্যালেঞ্জ করবে এটাকে? চ্যালেঞ্জ করার জন্য অসংখ্য মানুষ আছে, সেই চ্যালেঞ্জ গ্রহণ করবে কে? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও সম্পদের হিসেব জমা দিয়েছেন। কি সৎ সাধুনায় সাজলেন। তার এপিএস এর দুর্নীতি নিয়ে কি হয়েছে? দুদক তদন্ত করেছে তো, তারপরে কি পাওয়া গেল? সেসব বিষয়ে তো কিছু জানা যায়নি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে অস্ত্র ছিল AK-47 এর ম্যাগাজিন পাওয়া গিয়েছিল বিমানবন্দরে, তখন তিনি কি বলেছিলেন যে তার নিরাপত্তার জন্য এটি নেওয়া হয়েছে। সেই অস্ত্র কোথায়? এখন তো তিনি আর উপদেষ্টা নেই। সেই অস্ত্রের হিসাব কার কাছ থেকে নেওয়া হবে? কে নিবে? এবং মাহফুজ আলমও নাকি পদত্যাগ করেছেন, এটি প্রধান উপদেষ্টা কার্যালয় জানিয়েছে, একই শর্তে যে তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে এগুলো কার্যকর করা হবে। এখন তারা আবার নির্বাচন করবে নিশ্চয়ই। তো নির্বাচন কে কোন দল থেকে করবে এখনো নিশ্চিত হয়নি। মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি আছে 2 মাসের মতন নির্বাচনের, যদি হয় আর কি। এখন বিষয় হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে এনসিপির যোগাযোগ আছে, দূরত্বও আছে। তারা তো বলতে গেলে এনসিপির হয়ে গিয়েছিল, যদিও তখন এনসিপি গঠন হয়নি।
তারপরেও তো আমরা জানি যে এনসিপির সাথে কি যোগাযোগ ছিল। শোনা যাচ্ছে যে তাকে নাকি বড় কোনো পদ দেওয়া সম্ভব হচ্ছে না, এই জন্য তিনি সেখানে জয়েন করছেন না। শোনা যাচ্ছে যে তিনি গণ অধিকার পরিষদে আবার ফিরে যাবেন। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সে জানিয়েছেন যে তাকে যোগ্যতম স্থান দেওয়া হবে। আবার অনেকে ট্রল করছেন যে রাশেদ খানকে বিদায় দিয়ে বোধহয় ওই পদে সাধারণ সম্পাদক পদে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নেওয়া হবে। আবার বিএনপির সাথেও আলোচনা চলছিল। শোনা যাচ্ছিল যে ঢাকা 10 নম্বর আসন থেকে তিনি বিএনপির হয়ে নির্বাচন করবেন, এই জন্য তিনি ওই এলাকার ভোটারও হয়েছেন। মানে এনাই কাণ্ড কারখানা সব। গণ অধিকার পরিষদ মুখে আছে আসিফ মাহমুদকে নেওয়ার জন্য, যে কোনো মূল্য তাকে নেওয়া হবে। কি আছে এদের ভিতরে? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার তহবিলে কি আছে? কি সেই জাদু? শেষমেশ বিএনপি থেকে নমিনেশন পায়নি, মানে নিশ্চয়তা পায়নি। আমরা তাহলে কি ধরে নেব? খেলাগুলো আসলে কোথায়? এই যে গণ অধিকার পরিষদ কিংবা বিএনপিতে যাওয়া আসিফ মাহমুদ কিংবা মাহবুব আলম কোত্থেকে নির্বাচন করবে এটাও নিশ্চিত হয়নি। তারা কি আসলে কোনো বিশেষ শক্তির এজেন্ট হয়ে বিভিন্ন দলে ঢোকার চেষ্টা করছে, নাকি দলগুলো বিশেষ কারণে তাদের উপরে নির্ভর করছে? আমরা তো জানি যে এরা এনসিপি প্রতিনিধিত্ব করছে। খুব সহজভাবে বললে সেই এনসিপিতে ওদের জায়গা হচ্ছে না, এটা কি মেনে নেওয়ার মতন? খেলা এখনো বাকি আছে, অনেক ধরনের খেলা, যেগুলো আমরা কল্পনা আনতে পারছি না। এবং এই যে পদত্যাগ পত্র জমা দেওয়া কিংবা সম্পদের হিসাব দেওয়া, এগুলো যে স্রেফ নাটকের অংশ হিসেবে এগুলো হচ্ছে, এগুলো বোঝার কারো বাকি থাকে না। এবং তফসিল ঘোষণা হচ্ছে, আমি নিজেও এখনো পর্যন্ত সন্দেহের মধ্যে আছি যে নির্বাচন আদৌ হবে কিনা। তফসিল ঘোষণা মানেই তো আর নির্বাচন নয়। আমরা চাই আমাদের ধারণাগুলো মিথ্যা প্রমাণ হোক। একটা ইনক্লুসিভ, অবাধ, সুষ্ঠু নির্বাচন অবশ্যই বাংলাদেশে এই মুহূর্তে দরকার। কিন্তু সেই নির্বাচন কোন প্রক্রিয়া হবে, কতটা সুষ্ঠু হবে, কতটা মেকানিজমের মধ্যে চলবে, এবং ডক্টর ইউনূস সরকারের প্রতি মানুষের সন্দেহ তো প্রকট হচ্ছে। রাজনৈতিক দলগুলো, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকরা ডক্টর ইউনূস খুব সহজে সুন্দর একটা নির্বাচন উপহার দিবেন, এটি আমার মনে হয় যে হাতে গোনা কিছু মানুষ বাদে আর কারোর ধারণাতেই আসতে পারে না। আমাদের যে খেলাগুলো দেখা লাগতে পারে, রাজনীতিতে খেলা থাকতেই পারে, কৌশল থাকতেই পারে, কিন্তু স্বাভাবিক অস্বাভাবিক একটা বিষয় তো আছেই। সারা দেশের মানুষকে নিয়ে যেভাবে নাটকের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যে খেলা আমাদের সামনে অপেক্ষা করছে, সেটি কোনোভাবেই গণমানুষের পক্ষে হতে পারে না। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ।